আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে। আজকে আমি থাকবো আপনাদের সাথে, আহমেদ রশিদ লালি। আমরা আলোচনা করব, বাজার নিয়েও আলোচনা করব। আপনারা জানেন যে ফরেন ইনভেস্টর একটু ডলার টাকা ডিভ্যালুয়েশনের জন্য ফরেনাররাও একটু স্থবির অবস্থায় আছেন, ওনারাও সাইডলাইনে আছেন। পুঁজিবাজারে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা আছেন ওনারাও বাজেটের জন্য অপেক্ষায় আছেন, যেটা আগামীকাল বাজেট আমরা পেয়ে যাব। ইসলামী ব্যাংক ফ্যাক্টরটাও কিছুটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাজারে, যে কারণে বাজারটা একটু ডিপ্রেসড অবস্থায় আছে। এই নিয়েও আলোচনা করব কিছু বাজেট নিয়ে আমরা। তার আগে পরিচয় করায় দিয়ে আমাদের সাথে আজকে যারা যোগ দিয়েছেন, সম্মানিত দুইজন, ডক্টর জামাল উদ্দিন, পরিচালক বাংলাদেশ ব্যাংক, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অর্থনীতি সমিতি, আপনাকে স্বাগত জানাই। ওনার পাশে আছেন মোহাম্মদ ফুরকান উদ্দিন, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক এবং একজন সকল প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সুবক্তা। দুইজনই খুব সুবক্তা এবং আজকে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। আপনাদের কে আমন্ত্রণ জানাচ্ছি বাজেট আলোচনায়। আমি প্রথমেই দর্শক মণ্ডলী একটু চলে যাচ্ছি জামাল ভাই আপনার কাছে। আগামীকাল আমরা বাজেট পেতে যাচ্ছি। আপনাদের অর্থনীতি সমিতির থেকেও একটা বাজেট আপনারা পেশ করেছেন। সেখানে মূল ডিফারেন্সটা কি সরকারি কালকে যে বাজেটটা আমরা পেতে যাচ্ছি এবং আপনারা যেটা প্রপোজ করেছেন, সেখানে মূল ডিফারেন্সটা আমরা জানবো। তার আগে একটু যদি এই মুহূর্তে বাজার সম্বন্ধে, যেহেতু বাজারটা একটু ইসের মধ্যে স্লো হয়ে গেছে, এটা তিনটা কারণ বলা হচ্ছে, যেটা যে ফরেন ইনভেস্টররা টাকা এবং ডলার ডিভ্যালুয়েশনের জন্য হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা বাজেটের অপেক্ষায় আছেন, এবং ইসলামী ব্যাংক যা চলছে, ইসলামী ব্যাংকে এই সকল বিষয় নিয়ে একটু ব্যাংকিং সেক্টরে একটা প্রভাব পড়েছে। এটা আপনারা অনেকে মনে করেন যে আপনার যে এখন তো রমজান মাস, এটা একটা রমজান মাসেরও একটা ফ্যাক্টর আছে, কিন্তু বাজেটে আপনার টাইমও তো কম। 3টা পর্যন্ত আপনার ধরেন লেনদেনের যে সময়টা আপনাদের এখন 2টা পর্যন্ত হচ্ছে। তারপরে আবার ধরেন যেটা বলেছেন যে কারেন্সি নিয়ে আপনার কারেন্সি ডিভ্যালুয়েশনের ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে বাইরের লোকজন, এই জন্য তারা বসে আছে। আর একটা হলো যেটা বললেন যে আপনার বাজেট, তবে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় বাজেটে কি কি সুসংবাদ আসছে সেটার জন্য ওয়েট করতেছে বড় বিনিয়োগকারীরা ইয়েতে আছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে এখনকার লেনদেন আমার মনে হয় অনেক কমে গেছে, এবং এটা it cannot be the standard practice. Absolutely. It should not be the standard practice because the lower যে ভলিউম অফ ট্রানজাকশন এটা ঠিক না। কিন্তু স্টক এক্সচেঞ্জে যে ইয়েগুলো থাকে, এখন তো আমাদের যে অ্যানুয়াল ক্লোজিংটা নর্মালি ডিসেম্বরে সবগুলোই হয়ে গেছে, যেই কারণে হয়তো এই বাজেটের সময় এই 30শে জুনে আগে যেরকম একটা ছিল, অনেকে তো আবার 30শে জুন পর্যন্ত অ্যাকাউন্ট ক্লোজিং ছিল কারো কারো, সেক্ষেত্রে সেগুলা আপনার মানে বাজারের উপরে তাদের যে শেয়ার, তাদের সিদ্ধান্ত, অ্যানুয়াল জেনারেল মিটিং, ডিভিডেন্ড ডিক্লারেশন, অল আদার থিংস, এগুলো সব কিছু আসে। তো দেখা যায় যে বাজেটকে উপলক্ষ করেই মনে হয় মানুষজন একটু স্লো যাচ্ছে, ইনক্লুডিং রমাদান। এটা আমরা আশা করছি যে খুব শিগগিরই আবার ফিরে আসবে বাজার। আমি একটু সংক্ষেপে শুধু ডিফারেন্সটা যদি বলেন, যে আপনারা যে বাজেটটা একটা প্রস্তাবনা দিয়েছেন এবং সরকার আগামীকাল যে বাজেট দিতে যাচ্ছে, সেটার বেসিক ডিফারেন্সটা, তারপরে আমরা বিশদভাবে এই বাজেটের আলোচনা করব ফুরকান ভাইয়ের কাছ থেকে একটা ইয়ে নেওয়ার পরে। জি, আমরা ধরেন এই বাজেটে যদি ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা অ্যালোকেশনে আপনার ধরেন গভর্নমেন্ট যেটা বাজেট যেটা ডিক্লেয়ার করতেছে, সেটা গভর্নমেন্টের সাইজের থেকে আমাদের সাইজটা অনেক বড়। আমরা বিশ্বাস করি যে আপনার ধরেন বাজেট কেন বেশি বড়, এটা হলো একটা হলো রাষ্ট্রীয় বাজেট, কর্পোরেট বাজেট এবং ব্যক্তির ক্ষেত্রে বাজেট। ব্যক্তির বাজেটটা যদি আমরা চিন্তা করি, আমরা আয়ের ভিত্তিতে ঠিক করি। এখানে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের প্রপোর্শন হয় 90,
90% হয় রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ 10 থেকে 5 ভাগ হয় আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কর্পোরেট ক্ষেত্রে বাজেটেও অলমোস্ট সিমিলার একটা সিনারিও দেখা যায়। সেখানে হয়তো ধরেন 80 যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, রেভিনিউ ইনকাম এক্সপেন্ডিচার এই সাইডে থাকে ওয়েট, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারে থাকে প্রায় 15 থেকে 20-এর মতন। এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। রাষ্ট্র একটা ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির একটা ইয়ে আছে যে ফান্ড ম্যানেজমেন্ট, কোম্পানির ক্ষেত্রে হলো তার প্রফিট। রাষ্ট্র কিন্তু কোনো প্রফিট করে না, রাষ্ট্র করে ওয়েলফেয়ার। সেই জন্য রাষ্ট্রের যে বাজেট থাকে সেই বাজেটে বেসিক ফান্ডামেন্টাল যে নিডগুলো এগুলো পূরণ করার জন্য প্রপোর্শন অফ রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই দুইটার মধ্যে রেশিওটা রাষ্ট্রের ক্ষেত্রে এখন আমাদের স্ট্যান্ডার্ড হওয়া উচিত কি সেটা ধরেন আমরা দেখা গেছে যে আমাদের এখানে সরকারের টোটাল বাজেটের ডেভেলপমেন্ট এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে যদি 100 টাকা হয় সেখানে 76 টাকা হয় রেভিনিউ এক্সপেন্ডিচারে, বেতন টেতন এগুলা। রেভিনিউ এক্সপেন্ডিচারটার ইম্প্যাক্টটা কিন্তু 1 বছরের রেজাল্ট, 1 বছরই থাকে। এই বছরে কিন্তু এটার বেনিফিট আপনি ফার্দার লিঙ্গার করতে পারেন না, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের লং টার্ম ইম্প্যাক্ট আছে। যেমন আপনি 60-এর দশকে আপনার যে কর্ণফুলী কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটা করলো সেটা কিন্তু এখন আমরা বেনিফিট পাচ্ছি, তার মানে 60-70 বছর আমরা এটা বেনিফিট পাচ্ছি। কিন্তু ইট ওয়াজ হিউজ ইনভেস্টমেন্ট, লোন দিয়ে, তখন আমেরিকান লোন দিয়ে করা হয়েছে। সেই খাতে বিদ্যুৎ খাতে আমরা আমাদের যে অ্যালোকেশন আমরা ধরেছি যে 1,63,000 কোটি টাকা। আমাদের টোটাল বাজেটের সাইজ সরকারি বাজেটের অ্যালোকেশন তো 30-35 হাজার কোটি। হ্যাঁ, তাহলে আপনারা ধরেছেন 1,67,000। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং এডুকেশন সেকেন্ড, হেলথ থার্ড, এইভাবে পরিবহন ফোর্থ, এরকম আমাদের 13টা সেক্টরকে আমরা ভাগ করছি। সেই ক্ষেত্রে 13টা সেক্টরে মানে এই রেশনালটা কি সেটা কিন্তু আমরা ওখানে ব্যাখ্যা করছি যে বাজেটের মধ্যে। সেখানে টোটাল বাজেট কত? বাজেটের সাইজ হলো 9,14,000, মানে অলমোস্ট ডাবল। অলমোস্ট ডাবল। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে এটা করা সম্ভব। তবে এখানে যেমন রেভিনিউ এক্সপেন্ডিচার, আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারের মোস্টলি স্যালারি এবং ইন্টারেস্ট পেমেন্ট, এই দুইটা। জামাল ভাই, এটার বিশদভাবে আলোচনার জন্য আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। যদি আমি একটু ফুরকান ভাইয়ের ইনিশিয়াল ইয়েগুলো একটু কমেন্টসগুলো নিয়ে নিই, সেটা হলো যে ফুরকান ভাই, আপনি জানেন যে পেপার পত্রিকায় যে জিনিসটা আসছে সেটা হলো যে ব্যাংক ডিপোজিটের উপরে একটা আবগারি শুল্ক আগেও ছিল, এটা এখন প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং তার সাথে লোন যারা নিচ্ছেন এই লোনের উপরেও একটা ট্যাক্স দিতে হচ্ছে। তো এই যে একটা ব্যাংক ডিপোজিটের উপরে কোনো এফেক্ট কি আসবে এই যদি বাজেটে আসে? ওকে, এটা আসলে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, প্রিন্ট মিডিয়াতেও দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতেও এটা দেখা যাচ্ছে। যেমন আপনি 1 লাখ টাকা যদি আপনি ডিপোজিট রাখেন তাহলে 1,000 টাকা আপনাকে এক্সাইজ ডিউটি, যেটা আবগারি শুল্ক আমরা বলি, এটা দিয়ে দিতে হবে, এবং আপনি তুলতে গেলে আরও 1,000 টাকা দিয়ে দিতে হবে। তাইলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা যেমনভাবে সঞ্চয় তো আমাদের বিনিয়োগের পূর্ব শর্ত, আর সঞ্চয়ের একটা বড় জায়গা হলো ব্যাংক। এখন প্রশ্ন হলো যে যারা ছোট ছোট বিনিয়োগ করে, ছোট ছোট করে সঞ্চয় করে, যেমন আমরা 10 টাকা দিয়ে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করেছি, আমরা স্কুল ছাত্রদেরকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট করে তাদেরকে সঞ্চয়ের মানসিকতা তৈরি করার চেষ্টা করেছি। তো এখন তারা সঞ্চয় করে যখন ব্যাংকে 1 লাখ টাকা ডিপোজিট তৈরি করবে, আর তার কাছ থেকে যখন আপনি 1 লাখ টাকা 1,000 টাকা নিয়ে যাবেন ডিপোজিট হওয়ার সাথে সাথে, আবার সে যখন তুলবে তখন আবার 1,000 টাকা আপনি নিয়ে যাবেন, তাহলে সারা বছরে যদি সে 2টা ট্রানজ্যাকশনও করে তাহলে দেখা যাচ্ছে যে 2,000 টাকা তার কাছ থেকে চলে গেল। তার উপরে আবার 15% এআইটি, 15% এআইটি যদি তার টিআইএন না থাকে, তাহলে ইটিএন যদি না থাকে তাহলে 15% এআইটি নিচ্ছে। তাহলে সে এখন বিভিন্ন ব্যাংক 1 থেকে 2% কিন্তু আপনার দিচ্ছে আপনার ইয়ের উপরে, সেভিংসের উপরে। তো তাহলে সে পাচ্ছে কত? 2,000 টাকা বা 1 থেকে 2,000 টাকা সে পাচ্ছে ইন্টারেস্ট। টিডিএস কাটার পরে তার থেকে থাকছে ম্যাক্সিমাম হয়তো 1,500 টাকা। তো সেখান থেকে চলে যাচ্ছে তার কাছ থেকে 2,000 টাকা। তাহলে তার ব্যাংকে টাকা রেখে যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করার যে চিন্তা আমরা করছিলাম সেটা কিন্তু আলটিমেটলি মানুষের তৈরি হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা করা যেতে পারে। যারা বেশি পরিমাণে টাকা ব্যাংকে রাখে তাদের ক্ষেত্রে এটা কিছুটা হলেও অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল না। কারণ আপনি যদি তার রিটার্নের চাইতে বেশি পরিমাণে ট্যাক্স তার কাছ থেকে নিয়ে যান তার ডিপোজিটের উপরে বেসিস করে, কারণ যে টাকাটা সে ডিপোজিট করছে সেই টাকাটা কিন্তু অলরেডি তার শোন মানি অথবা আনশোন মানি, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু, বাট দ্যাট ইজ দি ইস্যু যে এই টাকাটা তার
ক্যাপিটাল টাকা, তার শোন মানি, তাহলে শোন মানি থেকে তখন সে ডেফিনেটলি এটার উপর ট্যাক্স দিয়েছে, না দিলে গভর্নমেন্ট তার কাছ থেকে ট্যাক্স আদায় করবে, ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি তার কাছ থেকে ওখানে কেন এক্সাইজ ডিউটি নামে নিব, যেটা আমার অন্যান্য ট্যাক্সের সাথে রিফান্ডেবল নয়। যদি সেটা আজকে এআইটি হিসাবেও নিত, তাইলেও বুঝতাম যে না ঠিক আছে, তার রিফান্ডেবল হবে, অ্যাডজাস্ট করা যাবে, রিফান্ডেবল না হোক অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করা যাবে, সেরকম সুযোগও তাকে আমি দিচ্ছি না। আমি দিচ্ছি কিন্তু আবগারি শুল্ক নামে, অর্থাৎ আমি যা নিলাম তো নিলাম। তাহলে এইরকম সিচুয়েশনে সঞ্চয়ের মানসিকতাটা যেটা হারাবে, যেটা একটু আগে আমাদের শ্রদ্ধেয় জামাল ভাই বলার চেষ্টা করলেন যে আমাদের 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রায় ওনারা প্রপোজ করেছেন, কোত্থেকে টাকা আসবে, কে দিবে টাকা, কোত্থেকে আসবে, সঞ্চয় তো তৈরি হইতে হবে, বাজেট উনি কোত্থেকে করবেন। সো এই যে 9 লক্ষ টাকার বেস তৈরি করার জন্য সঞ্চয়ে যে উদ্বুদ্ধ করার যে মানসিকতা তৈরি করার যে দরকার, সেই মানসিকতাটাকে কিন্তু আমরা শুরুতেই ভেঙে দিচ্ছি। স্কুল ছাত্রদের বিনিয়োগ এখন আর আমরা পাবো না, 10 টাকা হইলেও কিন্তু তাদের সঞ্চয় তো আমাকে অভ্যাস তৈরি করতেই হবে। সো এটা ডেফিনেটলি কোনো ভালো লক্ষণ হতে পারে না, এবং প্রবাবলি এটা ডেফিনেটলি এটা রিভাইজ করা উচিত, ব্যাকফায়ার করার সম্ভাবনা আছে। সাথে আমি আরেকটা প্রশ্ন একটু এই সাথে জুড়ে দিতে চাই, সেটা হলো যে 16,507 কোটি টাকা মূলধন ঘাটতি 9টা ব্যাংকের, 9টা ব্যাংকই সরকারি ব্যাংক অলমোস্ট। তো এই ঘাটতির জন্য বাজেটে 1800 থেকে 2000 কোটি টাকা রাখা হয়েছে বরাদ্দ। আমরা হয়তো আগামীকাল দেখতে পাবো পেপার পত্রিকা, যেটা ইতিমধ্যেই চলে এসছে, সেটা হলো 1800-2000 কোটি টাকা বোধহয় একটা বরাদ্দ থাকছে এই মূলধন ঘাটতির রিক্যাপিটালাইজেশনের জন্য। সো কাজেই এই বিষয়টা মানে আপনি কিভাবে দেখছেন যে আমার টাকাটা আমাকে মূলধন ঘাটতির জন্য কেউ টাকা চুরি করে নিয়ে গেছে, সেখানে আমাকে বাজেট থেকে টাকা দিতে হচ্ছে, সেটা তো আমাদের জনগণের টাকা। এইটাকে আমি শুধু একটা কথাই বলতে যাবো, এটা দুর্ভাগা জাতির উত্তম উদাহরণ। যদি কোনো জাতি খুব দুর্ভাগ্যজনক হয় বা দুর্ভাগ্যজনক জাতি যদি হয়ে থাকে, তখনই কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। এগুলো 2-1 বার ঘটতে পারে, এই যে ডিফারেন্ট ইস্যু, কিন্তু এগুলো বারবার যখন ঘটে যাচ্ছে, যেমন গত বছরে কিন্তু বাজেটের সময় দেখা গেছে যে আমরা এই রিফাইন্যান্সের জন্য কিন্তু টাকা রেখেছিলাম, এবারও কিন্তু বাজেটের থেকে রিফাইন্যান্স করে টাকা রেখেছিলাম। একদিকে যে বেটা 1 লক্ষ টাকা জমা করে ব্যাংকে রাখছে, তার থেকে আমি টাকা কেটে নিয়ে আমি কাদেরকে দিচ্ছি? যারা আমার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে গিয়েছে। এটা তো কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হতে পারে না, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। আমি বিশ্বাস করি যে এই জায়গাগুলোতে পলিটিক্যালি চিন্তা না করে গভর্নমেন্ট যদি এটাকে দেশের কথা চিন্তা করে থাকে, তাহলে সত্যিকার অর্থে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমি যদি এইভাবে বলি জিনিসটা, যে এই যে ঘাটতি 16,507 কোটি টাকার 9টা ব্যাংকে, আমরা কি 9টা ব্যাংকের সরকার যদি অ্যালাউ করে যে বন্ড ছেড়ে তোমরা এই ঘাটতিটা পূরণ করো, এই জিনিসটা না করে কেন বাজেটারি অ্যালোকেশনে যাচ্ছে? এক্স্যাক্টলি, ইউ আর ভেরি রাইট। কারণ আমরা জনগণের টাকা দিয়ে কেন করব? তারা বন্ড ছেড়ে তারা টাকা মার্কেট থেকে তুলুক। মানুষ যদি তাদেরকে ট্রাস্ট করে থাকে, তাদের বন্ড মানুষ কিনবে, আর যদি ট্রাস্ট না করে থাকে, তখন মানুষ বুঝবে যে তাদেরকে কেউ ট্রাস্ট করে না। সুতরাং ওই ব্যাংকগুলোকে আসলে এখন সময় এসছে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একীভূত হয়ে যাওয়ার। এখন কিন্তু এই ব্যাংকগুলোকে এইভাবে রাখার আর কোনো যৌক্তিকতা নাই। কি করছে তারা? শিল্পায়নে কতটুকু ভূমিকা তারা রাখছে? আমি কত কোটি টাকা সেখানে ঢুকাচ্ছি, সে কত কোটি টাকা শিল্পায়নে ভূমিকা রাখছে, আর সেই শিল্পায়ন থেকে জাতি কত টাকা পাচ্ছে, সরকার কত টাকা ট্যাক্স পাচ্ছে, এই অঙ্কটুকু কি আমাদের জাতির কাছে আছে? অবশ্যই আছে। যদি থেকে থাকে তাহলে সেটা আমি বুঝতে পারি সেটা নেগেটিভ আছে, সেটা নেগেটিভ না। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আপনার যে সরকার মালিক, সরকার যখন এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটা যখন 72 সালে, তো এই এখনকার যে ডিফল্টাররা প্রাইভেট ব্যাংকের মালিক হয়েছে, ওনারা কোথা থেকে মালিক হলো? ওনারা তো ওই ব্যাংকের টাকা লুট করেই এখানে আসছে। আমরা ঠিক সেভাবে না বলি, লুট করে আমরা যদি বলি ব্যবসা করে আসছে, এরাই তো ডিফল্টার। আমরা যদি বলি ব্যবসা করে আসছে, এরাই ডিফল্টার, এবং এরাই আপনার বিভিন্ন এনআরবির নামে বিভিন্ন রকমের ব্যাংক যে করা হয়েছে, সেই ব্যাংকে দেখা গেছে সে বাংলাদেশে বসে থাকে, সে কিসের এনআরবি? সে এনআরবি ব্যাংকের ডাইরেক্টর। এই ধরনের আপনার অনেক লোক আছে। তার মানে কি এই সমস্ত ব্যাংক যে প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে, যেমন আপনার পেট্রোলিয়াম কর্পোরেশন, আমি ইন্টারফেয়ার করলাম একটু জিনিসটা, সেটা হলো যে পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন, এই বিএডিসি বলেন, তারপরে ফুড ডিপার্টমেন্ট বলেন, আরও যে ইয়েগুলো আছে, হোল সিস্টেমের ওয়ার্কিং প্রসেস যদি জানা যায়, সেখানে দেখবেন যে আপনার এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রাইভেট ব্যাংক পেট্রোলিয়াম কর্পোরেশনকে কোনো গ্যারান্টি দেয় না। তেল ঠিকই আমদানি হইতেছে, ব্যবহার করতেছে, আবার এখানে ওনারা এটাকে বিদেশেও পাচার করে, পারলে চোরাচালানিও করে। কিন্তু এটা যে গভর্নমেন্ট ইম্পোর্ট করে আনছে, কার গ্যারান্টিতে আনছে? এটা তো পেট্রোলিয়াম কর্পোরেশন, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দিছে। এই যে আপনার সোশ্যাল সেফটি নেটের যে সমস্ত বেনিফিটগুলো পাবলিকের কাছে পুচ্ছে, এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই দিচ্ছে। আমাদেরকে এটাও স্বীকার করা লাগবে। বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত যারা আছে, এখন তার সরকার মালিক হিসেবে, সে তো ক্যাপিটাল, যেহেতু গভর্নমেন্ট 100% এগুলো শেয়ার হোল্ডার, সেক্ষেত্রে এদেরকে
ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, আপনার বিজনেসে যদি আপনার ক্যাপিটাল শর্ট থাকে তখন আপনি দিবেন না? অবশ্যই দিবেন। কর্পোরেট স্পন্সর, এই সমস্ত ব্যাংকের স্পন্সর হলো গভর্নমেন্ট, সেখানে গভর্নমেন্টকে এটা দিতে হবে। সেটা সেই বাজেটের থেকে দেখ কোন জায়গা থেকে দিচ্ছে, কিন্তু একীভূত করার এটার পক্ষপাতে আমি না। আচ্ছা, এর কারণে হলো আপনার কম্পিটিশন। প্রাইভেট সেক্টর ব্যাংকে যদি এখনো ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনার যে ডিফল্ট সিস্টেম আছে সেটা তো ডিসক্লোজ হচ্ছে না, কিন্তু রাষ্ট্রায়ত্ত খাতে সবগুলো ডিসক্লোজ হইতেছে। সেই কারণে আপনার এটা ইট গোজ টু ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, ভেরিয়াস গেটকিপার্স আর রেসপন্সিবল ফর দ্যাট। এখানে কিন্তু মানে প্রাইভেট সেক্টর ব্যাংকের এই যে ব্যাংকস গুলো 9টা ব্যাংকস, সেটার আমরা যে ওনারা যে কাজগুলো করছেন, যে আপনি যে কথাটা সঠিকভাবে বললেন যে পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্যারান্টি, বিমানের গ্যারান্টি, এই সমস্ত গ্যারান্টি কে দিচ্ছে? ওগুলা ঠিক আছে, ওগুলা তো আমরা স্বীকার করছি তাইলে 100%। ওখানে ওগুলা লুজিং। প্রথমে যে কথাটা বলেছিলেন জামাল ভাই, সেটা হলো যে এই যে প্রাইভেট ব্যাংকস গুলোর টাকার যোগান, হ্যাঁ, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই সকল ব্যাংকস গুলোই দিয়েছে। তাহলে আমার কথা হলো যে ওয়্যার ইজ দ্য গভর্নেন্স? বাংলাদেশ ব্যাংক কেন গভর্নেন্স করে নাই? বাংলাদেশ ব্যাংক কেন জানতে চেষ্টা করে নাই যে এই টাকাগুলো কোত্থেকে আসছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বাংলাদেশ ব্যাংক যখন টাকা নিল, 400 কোটি টাকা পেড আপ হলো, তখন তো বাংলাদেশ ব্যাংক চেক করেছে যে টাকাগুলো কোত্থেকে এসছে। তাহলে যদি এই টাকাগুলো এই সকল ব্যাংক থেকে, এবং আমরা জানি ব্যক্তিগতভাবে যে এই সকল ব্যাংক থেকে এসছে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংক কেন রোল প্লে করে নাই? শুধু তাই না, আমি শুধু আরেকটু যোগ করে নিই সফদর জামাল ভাইয়ের সাথে যে জিনিসটা হয়েছে, যে উনি যেটা বলেছেন যে অ্যাকাউন্টিংটা আছে, আমি যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমার এই ব্যাংকগুলো চালাতে গিয়ে যেটা উনি বলার চেষ্টা করেছেন, ঠিক আছে তারা রিফাইন্যান্স করতেছে, গভর্নমেন্ট যেহেতু ওনার, গভর্নমেন্ট মালিক দিবে, তো কর্পোরেট সেক্টরগুলোতে, যদি এটা কর্পোরেট সেক্টর পুরো কর্পোরেট সেক্টরগুলোতে মালিক যখন ফেল করে তখন এটাকে কি করে? তখন তো এটাকে আইদার বিক্রি করে দেয়, নাইলে একীভূত করে ফেলে, হয় বিক্রি করে দেয় নাইলে একীভূত, কন্টিনিউয়াস ফেল করতেছে। গভর্নমেন্ট এখানে ফেল করে, গভর্নমেন্ট এখনো প্যারালাল কোনো সিস্টেম ডেভেলপ করে নাই যে প্রাইভেট সেক্টর লুটেরা প্রাইভেট সেক্টর বলতে হবে, এদের উপরে ডিপেন্ড করে গভর্নমেন্ট থাকতে পারে না রাষ্ট্রের। আমরা প্রসঙ্গত আমি আরেকটা ইস্যু একটু চলে আসতে চাই জামাল ভাই, সেটা হলো যে দেখেন আজকে এই যে আমাদের ব্যাড ডেট গুলো হচ্ছে বিভিন্ন প্রাইভেট ব্যাংকে শুরু হয়ে গেছে, এই ব্যাড ডেট গুলো কিন্তু এত বেশি পরিমাণে হচ্ছে এবং লাখ লাখ কোটি টাকা ব্যাড ডেট হয়ে যাচ্ছে, এবং এটাকে ব্যাংকগুলোকে আবার সেটা করতে হচ্ছে। আমার কথা হলো এই ব্যাড ডেট কেন হচ্ছে? আমার প্রশ্ন, তার সাথে আমি একটু বলে দিই আপনার সুবিধা হবে, সেটা হলো দেখেন এই ব্যাডগুলো হওয়ার একটা কারণ, কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো শর্ট টার্ম ডিপোজিট লং টার্ম লোন দিয়ে দিচ্ছে, বাট মিসম্যাচ হচ্ছে, অ্যাবসলিউটলি দ্য ওয়ার্ড শুড বি মিসম্যাচ। এবং এইটা এই লং টার্ম ইনভেস্টমেন্ট বন্ডের মাধ্যমে হতে পারে, আমি নতুন ফ্যাক্টরি দিচ্ছি বন্ডের মাধ্যমে আসতে পারি, আমি এই যে অল্টারনেট ফান্ড যেগুলো দিয়েছে এসএসসি সেটার মাধ্যমে আসতে পারি, ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে আসতে পারি। আমি কেন ব্যাংক কেন আমাকে লং টার্ম দিচ্ছে এক, এবং ব্যাংকস গুলো দেখা যাচ্ছে তেলির মাথায় তেল দিচ্ছে, যার টাকার প্রয়োজন নাই তাকে গিয়ে টাকা দিচ্ছে, অথচ এসএমইর আজকে অনেক কারখানা আছে যারা টাকার জন্য বসে আছে, তারা টাকা পাচ্ছে না। তো কাজেই আমার প্রশ্ন যেটা হচ্ছে, আজকে পুঁজিবাজারকে কেন ব্যবহার করছে না? আজকে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারকে ব্যবহার করার জন্য একটা লং টার্মের জন্য কেন করে দিচ্ছে না যে গো এন্ড টেক মানি ফ্রম পুঁজিবাজার? আপনার বাংলাদেশ ব্যাংক যদি বলেন, বাংলাদেশ ব্যাংক আপনার ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। যদিও বলা হয় এটা হলো ফাইন্যান্স মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্টের মতন কাজ করতেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা যেটা ইনহেরিট করছি, পরবর্তী পর্যায়ে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, নো চেঞ্জ ইন রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা এইভাবেই চলতেছে। এটা আপনার এটাকে যদি আপনার বাজার অর্থনীতির সাথে ম্যাচ করে সেন্ট্রাল ব্যাংকে যদি ইফ ইউ ওয়ান্ট টু অর্গানাইজ
তাহলে আপনার এখানে অনেক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেই এটা চেঞ্জ করার জন্য ঢালাও চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ absolutely। করার লিডারশিপ এখনো মানে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই মন্ত্রণালয়ে নাই। 1949 এর আইন আর কত 42 বছরের দেশ আমার, আর কত 1949 এর আইন চলছে। 46 বছরের দেশ আমার, আর কত। হয় না, কেন আর কত? আমরা এই কাজগুলো হয় না। করছি না? আর যারা এখন ক্রিটিসাইজ করতেছে, মানে আপনারা অনেকে বিভিন্ন রকমের সমালোচনা করছে। কনস্ট্রাকটিভ সমালোচনাটা হলো যে আপনার যে এই আইন সমস্ত amendment করা। এই সমস্ত অ্যামেন্ডমেন্টের সেন্ট্রাল ব্যাংকের যে অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্স আই হ্যাভ কম্পেয়ার্ড শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের এই কয়টা দেশের সাথে মিলে দেখছি। আবার সাউথ কোরিয়ার সাথে আপনি তুলনা করেন, মালয়েশিয়ার সাথে তুলনা করেন, এটা আমাদেরগুলা এখন থেকে 50 বছর পিছনের। ট্রু। মানে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সবগুলা। এবং এটা যতই লম্বা লম্বা বক্তব্য রাখুক, আপনার এখানে বাজার অর্থনীতি এখন চলছে দেশ। আমরা একসময় কিন্তু কমান্ড ইকোনমির আন্ডারে ছিলাম, এখন আমরা বাজার অর্থনীতির দিকে মুভিং টুয়ার্ডস। সেই ক্ষেত্রে বাজার অর্থনীতির জন্য সাজুজ্য কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেম এখনও আপনার বাংলাদেশে গড়ে ওঠে নাই। আপনার কাছে যাই জামাল ভাই, আপনার যে বাজেটটা আপনারা প্রস্তাবনা দিয়েছেন সেখান থেকে চুম্বক পয়েন্টসগুলো যদি আমাদের জন্য একটু আমি বলেন। আপনাকে যেটা বলতে চাই যে এই বাজেটটা, আমাদের যে বাজেটটা আমরা তৈরি করছি, এটার দার্শনিক এবং সাংবিধানিক একটা ভিত্তি আছে। সংবিধানের কয়েকটা ধারা, কতগুলো ধারা আছে, সেই ধারাকে ইয়ে করে জনগণের হইবেন রাষ্ট্রের মালিক, এই কনসেপ্ট থেকে কিন্তু, এবং এখানে শোষণ বঞ্চনা থাকবে না, তারপরে ডিসপ্যারিটি বিটুইন ম্যান অ্যান্ড ওমেন থাকবে না, তারপরে গরিব এবং ধনীর মধ্যে মানে আপনার গ্যাপটা কমানো হবে। এই ভিত্তিতে আমাদের আসছে। সেখানে আমরা কতগুলো রাষ্ট্রকে অধিকতর সক্রিয় রাখার জন্য দারিদ্র্য, বৈষম্য, অসমতা দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা প্রদানকারী খাতকে অগ্রাধিকার। তারপর আয় ব্যয়ের কাঠামোগত রূপান্তর। আগে রেভিনিউ এক্সপেন্ডিচার, এখন বর্তমানে রেভিনিউ এক্সপেন্ডিচারের প্রপোর্শনটা হাইয়ার সাইডে, যেটা রাষ্ট্রের বাজেটের মধ্যে এটা লোয়ার সাইডে থাকা উচিত। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হায়ার সাইডে থাকা উচিত, সেটাকে আমরা কনসিডার করছি। তারপরে বৈদেশিক ঋণ নির্ভরশীলতা বাদ, এটা বাদ দিয়ে আমরা স্বনির্ভর বাংলাদেশের বাজেট তৈরি করতে চাই। এবং সেটা আমরা বাজেটে যে 9,14,000 কোটি টাকার মধ্যে আমাদের যে 1,89,000 কোটি টাকা শর্ট ঘাটতি ছিল, সেই ঘাটতি ফাইন্যান্সের জন্য আমরা বলছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আপনার 60,000 কোটি টাকা। তারপরে আবার আছে যে আপনার যে ব্যাংক ঋণ থেকে, তারপরে হলো বিদেশে আমাদের ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্র তো আছেই। এখনকার পিক আমরা দুইটা খাত যোগ করছি। সেটা হলো যে বিদেশে অবস্থানরত আমাদের বাংলাদেশি যারা আছে তাদের জন্য স্পেসিফিক এই বন্ডগুলা রেমিটেন্সের টাকা থেকে, এটা রেমিটেন্স হিসেবে ট্রিটমেন্ট হয়। সেই টাকাটা যদি আমরা মানে বন্ড ইস্যু করি, তাদের কাছে বিক্রি করতে পারি, তাহলে এটা একটা বিরাট লং টার্ম ফাইন্যান্সে আমাদের একটা আসবে। এইটা হলো আমাদের বিদেশি ঋণগুলোকে আমরা পর্যায়ক্রমে পুরো পরিশোধ করে দিয়ে দিব। তারপরে আছে রাজস্ব আয়ের ক্ষেত্রে বিত্তবান এবং ধনীদের উপর অপেক্ষাকৃত বেশি চাপ দিতে হবে, গরিবরা কম থাকবে। পরোক্ষ ট্যাক্স কালেকশনের বিষয় বলছেন। জি ট্যাক্স কালেকশনে তার পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করের অনুপাত বেশি হতে হবে। এখন যেরকম এখন আছে প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর অলমোস্ট কাছাকাছি, যেটা প্রত্যক্ষ কর বেশি হলে জনগণের উপর অত্যাচার হয় বেশি, জনগণ ভুক্তভোগী, সাধারণ লোকদের। পরোক্ষ করের রেশিওটা আমরা বাড়াইতে চাই। তারপরে হলো যে ব্যক্তি বিশেষজ্ঞদের আমরা পরামর্শ নিয়েছি বিভিন্ন খাতের গ্রুপের। তারপরে আমরা নিয়েছি কোনো আয় আসে না অথচ সম্ভাবনা অনেক, এই ধরনের 21টা খাত আমরা আইডেন্টিফাই করছি। সেখান থেকে প্রায় 1,95,000 কোটি টাকার মতন কালেকশন আমরা এস্টিমেট করছি। তার মধ্যে উন্নয়ন দর্শনের ভিত্তিতে বাজেট বরাদ্দের অগ্রাধিকার। উন্নয়নের যে দর্শনটা আছে রাষ্ট্রের, সেই উন্নয়ন দর্শনের ভিত্তিতেই কিন্তু আমরা বাজেটের বরাদ্দটা ফিক্স করেছি। সেই ক্ষেত্রে আপনার মানব উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন এবং আমদানি শুল্ক নির্ধারণে দেশজ শিল্প ও দেশজ কৃষিকে প্রাধান্য দেওয়া, এটা হলো আমাদের মূল। আমরা প্রায় 94টা সুপারিশ দিয়েছি। 94টা সুপারিশের মধ্যে আপনার রাজস্ব কমিশন গঠন, একটা পার্মানেন্ট একটা রাজস্ব কমিশন গঠন করতে হবে বাজেট নিয়ে রিসার্চ করার জন্য এবং সাজেশন দেওয়ার জন্য।
ভ্যাট লাইসেন্সধারীদের সংখ্যাও আওতা বৃদ্ধি করা। এখন 8,40,000 আছে ভ্যাট। এখন তার মধ্যে আমরা যদি আইনের জটিলতার কারণে আমরা 2 লক্ষ বাদে দিলাম, তারপরে 6,40,000 হয়। সেখানে আমরা যদি এখন কালেকশন হয় 32,000 লাইসেন্সের এগেনস্টে, সেখানে আমরা এই 32,000 লাইসেন্সকে 1 লক্ষ লাইসেন্সে উন্নীত করতে চাই। এবং সরকার একটা পরিকল্পিতভাবে নেওয়া উচিত যে আমরা 6 লক্ষই পুরা 6,40,000 থেকে টাকা কালেক্ট করব। সেই ক্ষেত্রে বর্তমান ভ্যাটের রেট 15% থেকে এটা 10 থেকে 12-র ভিতরে করলেও এটা সম্ভব, এবং আমরা বিশ্বাস করি এটা বাস্তবায়ন সম্ভব। তারপরে হলো টিনধারীদের সংখ্যা যেটা আছে সেটার সংখ্যা তাদেরকে লার্জার নাম্বারকে এখানে আনা, এবং সেখানে 1 কোটি টাকার উপরে ট্যাক্স দেয় মাত্র 45-40 জন লোক। সেই ক্ষেত্রে এটা হওয়া উচিত 50,000 থেকে 1 লক্ষ লোক। বাংলাদেশে এখন যেই ধনীর আপনার স্ট্রাকচার আছে সেখানে আপনার টাকা কালেকশন হবে অনেক বেশি বর্তমানে। তারপরে আপনার ধরেন বিদেশি কর উপদেষ্টা হিসাবে বহু বিদেশি ইললিগালি ওয়ার্ক পারমিট ছাড়া বিভিন্ন ইনকাম ট্যাক্সে প্র্যাকটিস করে 1984 সালের আইনে এটা কিন্তু নিষেধ আছে যে বিদেশিরা এখানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করতে পারবে না। এটা করতেছে ইললিগালি প্রতিটা অফিসে। এদেরকে গ্রেপ্তারের দাবি জানাইছি আমরা, এদেরকে গ্রেপ্তার করি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর প্রত্যেকে এইটার ব্যাপারে একটা ক্লোজ ওয়াচ রাখি, এদেরকে ধরে জেলের মধ্যে পুরানো। মানে এরা এই সমস্ত ইললিগাল কাজ করতেছে, এবং বিদেশি কোম্পানিগুলো এদেরকে বেশি ব্যবহার করে। বাংলাদেশি কোম্পানিও এবং আপনার ধরেন ভ্যাটের যে কালেকশনের স্ট্রাকচার, এড সোর্সে 47% কালেকশন হয়, তারপরে আপনার পণ্যর খাতের থেকে হয় 42% মতন। এখানে পণ্যর ক্ষেত্রে হওয়া উচিত 60-এর উপরে। আর সার্ভিস সেক্টরে যেটা ভ্যাটের কালেকশন 8.1% কালেকশন হয় এই পর্যন্ত গত 10 মাসের হিসাবে। সেখানে দেখা গেছে যে ওইটা গত বছর আমরা দেখছি যে পত্রপত্রিকায় বাংলাদেশ থেকে মানে রেমিটেন্স হয়েছে সার্ভিস সেক্টরে 37,000 কোটি টাকা। এটা কিভাবে গেল এটা তো বাইর করা দরকার। যেই কারণে আপনার এইখানেও পসিবিলিটি আছে। আমরা বলছি যে কালো টাকা যে আপনার আছে তাকে উদ্ধার করতে হবে 25,000 কোটি টাকা, এটাও একটা ইনকাম। তারপরে আপনার অর্থ পাচার রোধ, আমরা দেখেছি যে 75,000 কোটি টাকা নাকি প্রতি বছর দেশ থেকে পাচার রোধ। এই জায়গাটাতে আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি ফোরকান ভাই, এই যে অর্থ যে পরিমাণে পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, যেটা উনার অর্থনীতি সমিতি যেটা বাজেটেও নিয়ে আসছেন, এই অর্থ পাচারটাকে মানে কিভাবে রোধ করে? এই যে চলে যাচ্ছে টাকা, এই টাকাটা কি আমরা এখানে বিনিয়োগ কিন্তু অনেক কমে গেছে আমাদের ইদানিং। এখন এটা কি সেফটির জন্য, এটা কি সিকিউরিটি নাই তাই জন্য? আমরা আমি যদি আপনার কোশ্চেনটা ঠিকমতো বুঝে থাকি, আমরা ফিল্ড লেভেলে কাজ করে যতটুকু বুঝতে পারি, ধরুন ওনারা যেটা কাজ করছেন একটা লেভেল থেকে কথা বলছেন, আমরা যখন ফিল্ড লেভেলে যাচ্ছি তখন কিছু প্রবলেম কিন্তু আমরা দেখতে পারি। সেই প্রবলেমগুলো কোথায়, এই টাকাগুলো পাচার হওয়ার পিছনে মেইন লজিকগুলো কোন জায়গায় কাজ করে। নাম্বার 1, যতই আমরা কথা বলছি আজকে এই ইনকাম ট্যাক্সের যে প্রত্যক্ষ করের, কারণ এই কালো টাকার উপরে কিন্তু প্রত্যক্ষ করেরই কিন্তু চাপটা, প্রত্যক্ষ করের এই প্রত্যক্ষ করের যে আইনটা আছে এটাকে যুগোপযোগী যতক্ষণ পর্যন্ত না করা যাবে টাকা পাচার হইতেই থাকবে। নাম্বার 2, আজকে হয়তো ওনার সাথে আমার একটু দ্বিমত হবে যে সম্পদশালী যারা আছে তাদের উপরে চাপ বাড়ানো, তাদের সাথে করের চাপ বাড়ানো যেতে পারে, কিন্তু তাদের ওয়েলথের উপরে যে ট্যাক্সটুকু আছে, যে সারচার্জটুকু, ট্যাক্সটা সারচার্জটুকু যদি আমরা বলে থাকি, সেটা যখন করতে থাকবে কেউ ওয়েলথ বাড়ানোর চেষ্টা করবে না, ওয়েলথ বাইরে পাঠিয়ে দিবে, এটাই স্বাভাবিক। কারণ সে বিনিয়োগ করতে গেলে তাকে 30% সারচার্জ দেওয়ার কোনো যৌক্তিকতা এখানে থাকতে পারে না। 3 নম্বর হলো দেখেন কালো টাকা যেটা উদ্ধার করা, যেটা উনি বলতেছে, এটা উদ্ধার করা খুব কঠিন হবে। যে টাকাগুলো বাইরে চলে গেছে কেউ এই টাকা আনবে না, কারণ আনলেই তার ওয়েলথে ঢুকবে, আর ওয়েলথে ঢুকলেই তাকে 30% সারচার্জ দিতে হবে। এইটা করে সে নতুন কোনো ইন্ডাস্ট্রিতে যাবে না, সেটা তার জন্য প্রফিটেবল হবে না। যদি আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখি তাহলে তার জন্য কিন্তু তার ক্যাপিটাল এবং তার যে রিটার্নের রেশিও সেটা কিন্তু অলমোস্ট নেগেটিভ হয়ে যায় কখনো কখনো। তাহলে সে কেন এটা করতে যাবে? এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা কী করতে পারি, সমাধান, এগুলো তো প্রবলেম, সমাধান কোন জায়গায় আছে? অ্যাগেইন উনি হয়তো আমার সাথে আজকে আবার দ্বিমত পোষণ করবেন, কারণ দেখেন যে টাকাগুলো চলে গেছে সেই টাকাগুলোকে কোনোভাবে আমরা ফ্রি নিয়ে আসার সুযোগ করে দিই, ট্যাক্স টুক্স না দিয়ে কোনোভাবে নিয়ে আসার সুযোগ করে দিই, এবং আমরা অবজার্ভ করি কোন টাকাগুলো ঢুকছে।
টাকাগুলো ঢুকলো তো টাকাগুলো ইকোনমির মেইন স্ট্রিমে ঢুকে গেল, আর ঢুকে যাওয়ার পরে অটোমেটিকলি তার উপরে ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে। যদি আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি তাহলে ওই নেটওয়ার্কটাও আমাদের তৈরি করতে হবে এবং টাকা, তাহলে ওই কালো টাকা উদ্ধারের ওই একটা সুযোগ হবে। আর কালো টাকা তৈরির, যেটা কালো টাকা বলবো না, আমরা বলবো আনশোন অ্যান্ড আনট্যাক্সড মানি, যেগুলো কালো টাকায় যে ডিফারেন্ট, সেটা সন্ত্রাসী টাকা হলে সেটা কালো টাকা হতে পারে, কিন্তু যদি সেটা আনট্যাক্সড মানি যেগুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে যাই, তাহলে আমার আইনটাকে যদি যুগোপযোগী করতে না পারি, মানুষকে নিঃশ্বাস দেওয়ার চাপ বৃদ্ধির সাথে সাথে মানুষকে নিঃশ্বাস দেওয়ার সুযোগটা করে দিয়ে যদি আমরা করতে পারি, আপনি ট্যাক্সের আইনের মধ্যে 5 বার অডিটের ব্যবস্থা করে রাখবেন, এজি অডিট আপনার এটা অডিট করবে, এগুলো দিয়ে আপনি ট্যাক্স দেওয়ার পরে 6 মাস ঘুমাবেন না। আর তার প্রতিনিধি হিসাবে আমরা বলবো ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। আর আমরা চুরি করি, সবাই কি চোর নাকি? সবাই তো চোর না, একটা ক্লাস্টার চোর হতে পারে, যে চোর তার পানিশমেন্ট হোক। কিন্তু বাস্তব ভিত্তিতে যেটা দেখা যাচ্ছে, একজন ভদ্রলোক 1 টাকা কোনোভাবে লো করেন নাই, চুরি করেন নাই, তারপরেও তার ফাইলটাকে ধরা হচ্ছে। ধরার পরে সেখানেই কিন্তু শেষ না, বাস্তব প্রবলেমগুলো কী হয় আপনার আমার সবার জানা। তো ওই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কখনোই আপনার এই কালো টাকা উদ্ধার আর কালো টাকা পাচার রোধ আপনি করতে পারবেন না। রাইট, খুব সুন্দরভাবে ফোরকান ভাই বললেন। জামাল ভাই, আপনি কি বলবেন এই যে টাকা পাচারের বিষয়ে? কালো টাকা যে যারা পাচার করে, কালো টাকার মালিক যারা, সবাই চিনে, সব এদেরকে সরকারও চিনে, বেসরকারও চিনে, সব লোকই চিনে। এদেরকে ওয়াচে রাখেন, আপনার ওয়াচে রাখেন। টাকাটা নিয়ে আসার কি প্রক্রিয়া হতে পারে? এবং কি বললেন, টাকাটা ফেরত আনার কোনো প্রক্রিয়া হতে পারে কিনা? আরে ফেরত আনার কথা বাদ দেন, এখন যেগুলো পার করতেছে এটা ধরেন, ফেরত আনার আশা করা ঠিক হবে না। কালো টাকা যেটা দেশের ভিতরে আছে এটা বার করেন। আপনি জামাল ভাই যদি একটা পলিসি করতে পারেন, না অবশ্যই পলিসি করা দরকার, তাহলে পরে এই টাকাগুলো অবশ্যই আসার একটা আমার সম্ভাবনা কথাগুলো শেষ থাকে। করতে দেন। কর এবং ভ্যাট প্রশাসনের আওতা বৃদ্ধি করতে হবে। জি, কর এবং ভ্যাট উপজেলা পর্যায়ে এখনো পর্যন্ত আপনার ধরেন কর এবং ভ্যাটের অফিস সব উপজেলায় নাই। সেখানে বাংলাদেশ এখন একটা পর্যায়ে আসছে, সেখানে প্রতিটা উপজেলা ইউনিয়ন লেভেলে ভ্যাট দেওয়ার মতন লোক আছে, ট্যাক্স দেওয়ার মতন লোক আছে। সেটাকে আমরা ক্যাপচার করতে পারি নাই, বিকজ এই ক্ষেত্রে এটার জন্যই আমরা যেটা বলতেছি যে ইকোনমিক রিলেশন ডিভিশন, যেটা ফরেন নির্ভর লোন আনার জন্য, বিদেশি লোনের দালালি করার জন্য যে সমস্ত লোককে আমরা এমপ্লয়মেন্ট দিয়ে ওখানে বসায় রাখছি শেরে বাংলা নগরে এত বিরাট, এটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে মার্জ করে তাদেরকে ইয়ারডি এখন থাকবে না, ইট উইল বি এ ডিপার্টমেন্ট অফ ফরেন মিনিস্ট্রি। সেই ক্ষেত্রে ফরেন মিনিস্ট্রি, বিকজ দে আর ডুইং দি ফরেন রিলেশনশিপ। আচ্ছা, সেই ক্ষেত্রে তারা ফরেন গুলা করবে। আমাদের প্রস্তাব হলো যে এই লোকগুলাকে ইনকাম ট্যাক্সের সাথে মার্জ করি। তারা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে টাকা পয়সা আনার জন্য একটা টেকনিক শিখছে, এখন সেই টেকনিকটা বাংলাদেশের ট্যাক্সের বাংলাদেশি লোকের কাছ থেকে আদায় করা উপরে অ্যাপ্লাই করুক ওনারা, এনাদেরকে এখানে দিতে পারেন। তারপরে হলো বৃহদাঙ্ক করদাতা বৃদ্ধি। আমরা যদি এটা করতে পারি তাহলে আপনার অল্প কষ্টে আপনার বৃহদাঙ্ক করদাতা অনেকেই করা সম্ভব, সরকার যদি ওই পদ্ধতিতে যায়, সেটা মেকানিজম বাইর করতে। এখন আপনার ধরেন সরকারি অফিসের লোকজনরা তো আর এটা করতে পারবে না, এটা করতে হলে সেপারেট একটা, দ্যাটস ওয়াই আমরা কর কমিশনের, রাজস্ব কমিশনের কথা বলেছি। সেই ক্ষেত্রে আপনার ধরেন এছাড়াও ভ্যাট আদায় যে সূত্রভিত্তিক যেটা, সেখানেও কিন্তু আপনার আমাদের অনেক লুপহোল আছে, এবং আমরা সেখানে রেট কম দিয়েও কিন্তু আমরা বেশি ভ্যাট আনতে পারি। এটা হলো আপনার। আর এই যে আপনার সরকারি কর্মকর্তাদের অবসরের পর যে চুক্তিভিত্তিক নিয়োগ, এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে আপনার ধরেন নিচের দিকে যে অফিসার যারা, ওনাদের যে মোটিভেশন সেটা নষ্ট হয়ে যাবে। একজনের 14-15 বার, উনি চাকরির 32 বছর জীবনে কিছুই করতে পারেন নাই, এখন কন্ট্রাক্টে এসে উদ্ধার করে ফেলাবেন। আই ডোন্ট বিলিভ দ্যাট। উনি যখন অসুস্থ ইনক্যাপেবল হচ্ছেন তখন আই ডোন্ট বিলিভ। ভ্যাট আদায়ে, ভ্যাটের এখনো মেজর শেয়ার হোল্ডার হলো, কন্ট্রিবিউটার হলো গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্টের সেক্টরে কিন্তু আপনার যে কালেকশনগুলো হয়, যে কনস্ট্রাকশনের কাজ যত কিছু বলেন, এখানে কিন্তু কালেকশন করে তারা জমাটা দিতেছে এক সেক্টরে, কিন্তু প্রাইভেট সেক্টরে এটা খুবই নাজুক, এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের আওতাটা বাড়াইতে হবে। এখন ধরেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি উঠাইতে হলে আপনার আঙ্গুল বাঁকা করা লাগবে। আপনাকে বোথ ওয়ে, তারাও আগে আসতে হবে, এর গভর্নমেন্টও আগে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই যে কালেকশনগুলো, এটা যদি করেন তাহলে আপনার দেখা যাবে যে মানে আমরা যে মিডল ইনকাম কান্ট্রি হইতে চাইতেছি, আমাদের স্বপ্ন, প্রত্যেক বাঙালির এখন একটা স্বপ্ন জাগিয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, মিডল ইনকাম 2021 সালে মধ্য আয়ের দেশ
তারপরে উচ্চ মধ্য আয়ের দেশ, তারপরে ডেভেলপ কান্ট্রি, এটা হওয়ার জন্য পরিকল্পিত পরিকল্পনা এবং এই যে প্ল্যান্ড ওয়েতে আপনাকে যদি না আগান তাহলে কিন্তু আমরা কি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে আমরা কি সোমালিয়া হইতে চাই নাকি মালয়েশিয়া হইতে চাই, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। ইয়েস, রাইট। আবারও আপনার কাছে আসবো। আমি একটু ফোরকান ভাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম। সঞ্চয়পত্র, আপনি লক্ষ্য করেন যে ডিপোজিটের রেট ব্যাংকে কিন্তু 4 থেকে 6-এর ভেতরে, আর সঞ্চয়পত্রের কিন্তু ইন্টারেস্ট রেট ইজ 11+। এখন এই যে একটা বিরাট মিসম্যাচ, সরকার তো ব্যাংক থেকে যদি লোন নেয় তাহলে 7%-এ লোন নিতে পারে, তাহলে 11% ইন্টারেস্টে কেন সঞ্চয়পত্র কোটি কোটি টাকা? এবং তার সাথে দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট যাদের করার কথা, রিটায়ার্ড পারসন, সিনিয়র সিটিজেন্স, ওরা না করে যারা হাই নেটওয়ার্থ উনারা সঞ্চয়পত্র কোটি কোটি টাকার কিনছেন। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্নের উত্তর হলো যে সঞ্চয়পত্র কেন 11.1% দিচ্ছে। অ্যাগেন ওটার উত্তর কিন্তু আপনি কিছুটা দিয়ে দিয়েছেন, দ্যাট মিনস গভর্নমেন্ট ফর দি পিপল, যার কারণেই গভর্নমেন্ট কিন্তু সঞ্চয়পত্রের ওই যে রিটায়ার্ড লোকগুলোকে মাথায় রেখেই কিন্তু ওই জায়গাটায় কিন্তু করা হয়েছে। বাট আইনটা ওই যে পলিসিটা কাছে আমার একটা প্রশ্ন, গভর্নমেন্ট কি সরকারি কর্মচারীদের রিপ্রেজেন্টেটিভ না সারা দেশের রিপ্রেজেন্টেটিভ? সারা দেশের ফর দি পিপল না। এখন আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে যখন এটা 11.1% যখন করছে, তার কিপিং ইন মাইন্ড যে যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে বা যারা আপনার বয়স হয়ে যাচ্ছে, বয়স শুধু রিটায়ারমেন্টে গেলে তা না, যারা সিনিয়র সিটিজেন, যারা লেটস সে আমি প্রাইভেট সেক্টরের মানুষ, আমি 60 বছরের পরে কাজ করতে পারি না, কিছু টাকা আছে সঞ্চয়পত্র নিয়ে কিনে রাখলাম, আমার কথা মাথায় রেখেও কিন্তু গভর্নমেন্ট এটা করেছে। কিন্তু ওই পলিসিটা করা হয় নাই যে কারা কারা এটা কিনতে পারবে না, ওই জায়গাটা কিন্তু নাই, এটা ওপেন ফর অল। যদি দেখা যায় যে সেখানে হাই নেটওয়ার্থ পিপলদের সঞ্চয়পত্র আছে, অর্থাৎ সঞ্চয়পত্র কেনার সময় যদি আমরা ইনকাম ট্যাক্স রিটার্নটা দেখে দেই যে তার ওয়েলথ কত আছে, এত ওয়েলথ যার আছে সে সঞ্চয়পত্র কিনতে পারবে না, ওই জায়গাটায় করলে আপনি যে কোশ্চেনটা তুলেছেন তাহলে সেই কোশ্চেনটা থেকে মুক্তি পাওয়া যাবে। সেই যে পলিসি জায়গাগুলো, সেই পলিসি জায়গাগুলোকে যদি সেট করে থাকে তাহলে গভর্নমেন্টের উদ্দেশ্য ঠিকই আছে, আর যতক্ষণ ওই জায়গাগুলোকে ঠিক নাই ততক্ষণ গভর্নমেন্টের উদ্দেশ্য ঠিক নাই। না, তো এই মিসম্যাচটাকে মিনিমাইজ করার জন্য পলিসি দিয়ে অবশ্যই ঠিক করা উচিত, পলিসি দিয়ে অবশ্যই ঠিক করা উচিত। আমি জামাল ভাই আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসবো। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি ফোরকান ভাই, যে আমাদের এই বাজেটে আমরা যেটা শুনতে পাচ্ছি এ পর্যন্ত, যে হয়তো 8%-এর 7-8%-এর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা মাননীয় অর্থমন্ত্রী করছেন। সো সেটা খুব ভালো উদ্যোগ, এটা আগেই করা উচিত ছিল, বাট এটা অনেক দেরি হয়ে গেছে। আপনি কি মনে করেন যে এই 7-8%-এ যদি সমন্বয় করে সঞ্চয়পত্রের রেটটা, তাহলে পরে সরকারের কিন্তু এখন টাকার ওই রকম প্রয়োজন নাই, কিন্তু তারপরেও সঞ্চয়পত্র যে হারে বিনিয়োগ হচ্ছে এটা কিন্তু সরকারের একটা লায়াবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। ওই যে বললাম যে তাহলে গভর্নমেন্ট যখন সঞ্চয়পত্রের সুদের জায়গাটা কমিয়ে দিবে, দেখেন তাহলে আমাদের যারা সিনিয়র সিটিজেন তাদের কি হবে, যে সোশ্যাল রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের কোন জায়গায় যাচ্ছে? অন্য কোনো জায়গা তো নাই। আজকে উনি বয়স্ক ভাতার কথা বলেছিলেন একটু আগে, বৃদ্ধা ভাতার কথা বলেছিলেন উনি একটু আগে, সেগুলো কতজন লোকের কাছে পৌঁছাচ্ছে, পারফেক্টলি কার কাছে পৌঁছাচ্ছে, কতজন লোকের কাছে পৌঁছাচ্ছে, কতজনকে দেয়া হচ্ছে, কতজনকে দেয়া হচ্ছে, এই জায়গাগুলো আমাদেরকে দেয়া হচ্ছে। আমরা উপর থেকে দেখতে পাচ্ছি হয়তো পৌঁছাচ্ছে, কিন্তু আমরা যদি অল্প লোককে দেয়া হচ্ছে, কাভার করা হয় না, এত আমাদের সম্পদ নাই, তাইলে তার নিজের সম্পদ দিয়ে যাতে সে কিছুটা রিটার্ন পায়, সেই জন্য সঞ্চয়পত্রের জায়গাটা। হ্যাঁ, এখন 7-8%-এ অ্যাডজাস্ট করতে দোষের কিছু নাই। অ্যাগেইন ওই একই কথায় আমি আসতে পারতেছি যে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। তাহলে এই সঞ্চয়পত্রের সুদটা কমার সাথে সাথে গভর্নমেন্ট যদি স্টক মার্কেটটাকে ইনসেন্টিফাই করে আর সেটাকে যদি স্টেবল রাখতে পারে, তাহলে ওই যে সিনিয়র সিটিজেন যারা আছে তারা কিন্তু ওখানে গিয়ে তাদের লাইফটাকে সার্ভাইভ করতে পারবে। কারণ আমার এখানে যেহেতু সোশ্যাল সিকিউরিটি নাই, ওইভাবে নাই বলছি না যে ওইভাবে এস্টাবলিশ আমরা করতে পারি না, তাহলে একটা জায়গা অন্তত ঠিক করতে হবে যেখানে তারা বেঁচে থাকতে পারে। রাইট, ধন্যবাদ। একেবারে শেষ সময়ে 1 মিনিট আছে, আপনি একটু সঞ্চয়পত্রের উপরে যদি কিছু বলতেন। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কমানো উচিত, এটা আমলা নির্ভর প্রশাসন। এখানে ধরেন আপনার পলিটিশিয়ানরা বাজেট প্রিপারেশনে কতটুকু ইনভলভড আমার সন্দেহ লাগতেছে। কারণ সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বাড়ায় দেওয়া মানে কি ব্যাংকের ডিপোজিটের ইন্টারেস্ট কমায় দেওয়া, যেটা কমানো বলতেছে ব্যাংকেরটা কিন্তু ইন এ ডিফারেন্ট ওয়ে তারা কিন্তু টাকা আদায় করে নেয়। কিন্তু সঞ্চয়পত্রেরটা আপনি যে এত রেটে কেন দিবেন, আপনার রেট কমাইতে হবে। যখনই আপনি কমাবেন তাহলে বাজার অর্থনীতির দিকে মানুষ দাবিতে হবে, সেখানে আপনার ধরনের ওখানে সঞ্চয় না করলে তখন আপনার ইকুইটিতে ডিবেঞ্চারে ইনভেস্ট করবে,
ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবে, সেই ক্ষেত্রে আপনার তার জন্য এটা সুবিধা হবে। আর গভর্নমেন্টের আরেকটা পয়েন্ট এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে ইকুইটি ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংক থেকে দিছে, দিস ইজ নট দি জব অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক শুড নট ডু দিস। এটা এখানে ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে দেওয়া উচিত এবং আইসিবিকে দেওয়া উচিত। আইসিবি ওন বাই দি গভর্নমেন্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্ট হলো প্রাইভেট সেক্টর। সেই ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটালিস্টের যে বিজনেসটা, এটা ইকুইটি ফাইন্যান্সিংটা, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, এগুলো ডেভেলপ করবে বাংলাদেশে, তাহলে আপনার এই ফান্ডটা এখানে দিতে পারে সরকার। রাইট, ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। ফোরকান ভাই, জামাল ভাই, অনেক ধন্যবাদ। জামাল ভাই, আপনাদের বাজেট প্রস্তাবনা নিয়েও আমরা আলোচনা করলাম, বাজেটে কি কি আসতে যাচ্ছে কিছুটা আমরা আলোচনা করতে পেরেছি, সময় করতে পারি নাই। আমরা আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ আপনারা দেখতে থাকেন এনটিভি। আগামীকাল আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।